আমাদের ছোটবেলায় বছরের একটি নির্দিষ্ট সময়ে আরসিকলার একটি বিজ্ঞাপন আসতো। ভাই সাব, খবর একখান দেরি হয়ে যায়। আর তখনই আশেপাশে প্রচুর মাইকিং শোনা যেত। বিশাল গরু ছাগলের হাট। এখানে গরু বিশাল না মাঠ বিশাল সেটা নিয়ে সংশয় থাকতেই পারে, কিন্তু যে বিষয় নিয়ে সংশয় থাকবে না তা হচ্ছে তখনকার সময় কিংবা এখনকার সময় ওই নির্দিষ্ট টাইমে মানুষের মুখে মুখে একটি কথা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সবার মুখে একটি কথাই বলতে শোনা যায়, ভাই কত নিল। এই বিষয়গুলো যখন আমাদের আশেপাশে ঘটা শুরু করে তখনই বুঝতে হবে কোরবানির ঈদ খুবই সন্নিকটে। কেমন আছেন প্রিয়জন? কোরবানি ব্যাপারটা যে রয়েছে তার মধ্যে আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ তো আছেই, কিন্তু এই পুরো কোরবানির প্রসেসটা কিন্তু অনেকগুলো ধাপে সম্পাদিত হয় এবং প্রত্যেকটি ধাপেরই রয়েছে আলাদা আলাদা গল্প এবং প্রতিটি গল্পেরই রয়েছে আলাদা আলাদা চরিত্র। আজকের ঈদের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো কোরবানির সেই প্রত্যেকটি গল্পের প্রত্যেকটি চরিত্র নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। প্রথমে যে চরিত্রটা নিয়ে কথা বলবো সেই চরিত্রটার নাম হচ্ছে গরু বিশেষজ্ঞ। আমরা যখন ৭-৮ জন মানুষ পরিবার থেকে কোরবানি কিনতে যান, আমরা অথবা আপনারা যেই যান, সেখানে কয়েকজন বিশিষ্ট গরু বিশেষজ্ঞ থাকে, যারা কিনা গরুর দাঁত দেখে গরুর বয়স বলে দিতে পারে, গরুর চেহারা দেখে গরুর দেশি বিদেশি না ক্রস তা বলে দিতে পারে, এমনকি গরুর পুরো অবয়ব দেখে এই গরু থেকে কত কেজি মাংস হবে সেটাও বলে দিতে পারে। ইনারা এই যে তাদের বিশেষজ্ঞ ডিগ্রি কোথা থেকে নিয়েছে তা বলা মুশকিল, কিন্তু তাদের প্রেডিকশন একেবারে পুঙ্খানুপুঙ্খানু হয়। আমার পরিবারে আমার ছোট ফুফা রয়েছে, যে কিনা এরকম খুবই এক্সপার্ট গরু বিশেষজ্ঞ। তিনি বাজারে গিয়ে তার যে এই দক্ষতা শুধুমাত্র গরু কেনার পরবর্তীতেও চলে না। এই দক্ষতা কোরবানি ঈদের দিন মাংস কাটাকাটি পর্যন্ত চলে। এমনও তো হয় যে অনেক সময় অনেকগুলো গরু বিশেষজ্ঞ থাকে, তারা প্রেডিক্ট করে যে এই গরুতে এত মণ মাংস হবে। অনেকে একেবারে স্পেসিফিক প্রেডিক্ট করতে পারে এই গরু থেকে এত মণ এত কেজি মাংস হবে। কোরবানির পরে যখন মাংস বন্টন করা হয় তখন তারা আবার এগুলো মিলিয়ে দেখে যে কার প্রেডিকশনটা কতটা ভালো ছিল। এরকমই একজন থাকে আমাদের যে গরু কিনতে যাওয়া হয় এই গরু কেনার মাঝখানে গরু বিশেষজ্ঞ। এরপরে যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেই মানুষটা হচ্ছে দামাদামির এক্সপার্ট। সবাই গরু কিনতে গেলেও গরুর নিয়ে যে দামাদামি করা হয় সেই দামাদামিটা কিন্তু সবাই করে না। এই গ্রুপটা যে থাকে গরু কিনতে যায় যারা, সেই গ্রুপের মধ্যে একজন অথবা দুইজন এই দামাদামিটা করে, কারণ এই দামাদামিতে সবাই এক্সপার্ট হতে পারে না। আমাদের মায়েরা যেরকম নিউ মার্কেটে গিয়ে ৩,০০০ টাকার ড্রেস ৩০০ টাকায় কিনে আনতে এক্সপার্ট, তেমনি গরু কেনার মাঠেও কিন্তু হচ্ছে গিয়ে একজন দামাদামির এক্সপার্ট থাকে। তার দামাদামি আসলে দাম থেকে শুরু হয় না, তার দামাদামি শুরু হয় অন্য অ্যাঙ্গেল থেকে। প্রথমেই দেখা হয় যে গরু যদি পছন্দ হয়, দেখা যায় যে এরকম দামাদামির এক্সপার্ট যিনি রয়েছেন তিনি প্রথমেই বলবেন যে গরুটা কার? তো গরু সাধারণত গরু নিয়ে যারা আসেন তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি থাকেন। তো তাইলে তিনি হয়তোবা বলেন যে, "বাবা গরুটা আমার।" তখন তিনি বলে ওঠেন, সেই এক্সপার্ট, দামাদামির এক্সপার্ট বলে ওঠেন, "চাচা আসেন একটু কথা বলি।" তখন থেকেই তার দামাদামির এক্সপার্টনেস শুরু হয়। সে প্রথমেই গরুর দাম জিজ্ঞেস করে না অথবা জানতে চায় না যে গরুর কত দাম হচ্ছে। সে প্রথমেই জিজ্ঞেস করবে, "চাচা মিয়া গরুটা কইনে?" এরপর শুরু হবে যে গরুটা তারা কতদিন ধরে লালন পালন করছেন। এরপর আস্তে, আস্তে, আস্তে অনেকটা তার কথায় ওই গরু বিক্রেতাকে পটিয়ে ফেলে শেষ মুহূর্তে এসে তারা বলবে, "চাচা মিয়া গরুর দাম কি যাচ্ছে?" এইভাবে দেখা যায় এই দামাদামির এক্সপার্টরা মোটামুটি একটা ভালো নেগোসিয়েশন এর মাধ্যমে গরুকে তাদের যে তাদের যে লিমিটেশন রয়েছে, তাদের যে একটা বাজেট রয়েছে, সেই বাজেটের দামের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারে। ঠিক আছে? বিষয়টা এরকম না যে ১ম গরু দেখলাম আর দামাদামিতে এক্সপার্টরা একটা দাম বলে চলে আসলো। এরকম হয় না বিষয়টা। কিন্তু
তারা এই দামাদামির এক্সপার্টনেসের জন্য তাদের পছন্দসই গরু সেই গরুর হাট থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় চরিত্র, দামাদামির এক্সপার্ট। আমাদের গরু কিনতে যাওয়ার যে ৩ নাম্বার যে চরিত্র রয়েছে, সেই চরিত্রটা হচ্ছে একটা পোর্টেবল ব্যাংক। আমাদের গরুর হাটে গেলে সাধারণত হচ্ছে গরু কেনার টাকা নিয়ে যাওয়া হয়। কিন্তু অনেকগুলো যেহেতু টাকা, সেই টাকাটা কে ক্যারি করবে? কারণ সবাই আসলে ওইভাবে টাকা ক্যারি করতে পারে না। তো তখন আমাদের দরকার একজন পোর্টেবল ব্যাংক, যার কাছে এই গরু কেনার সব টাকা থেকে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই যে চরিত্রটা রয়েছে আমাদের পোর্টেবল ব্যাংক, এই চরিত্রটা সাধারণত হচ্ছে তাদের কোমরে একটা ব্যাগ ব্যবহার করে এবং সব টাকা পয়সা ওই ব্যাগের ভেতর থাকে। তার কাজ হচ্ছে গরু কেনা যখন হয়ে যায় তখন এই টাকাটা তাদের মালিকের কাছে হস্তান্তর করা। কিন্তু গরুর হাটে যেখানে এত মানুষজন, যেখানে এদিক থেকে গরুর গুতা আসতেছে, ওদিক থেকে গরুর লাথি আসতেছে, এর মাঝখানে যেখানে নিজে চলাই মুশকিল, সেইখানে এত বড় একটা ব্যাগ ক্যারি করা এবং সেটাকে সেফলি রাখা, সেটা অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় হয়। কিন্তু আমাদের এইসব পোর্টেবল ব্যাংক যারা রয়েছে তাদের জন্য এটা একটা বাঁ হাতের খেল। তারা খুব সুন্দর করে টাকাটাকে প্রোটেক্ট করতে পারে এবং গরু কেনার পর সেই টাকাটা দিয়ে দিতে পারে। এভাবেই চলে হচ্ছে গিয়ে আমাদের গরুর হাটের ভিন্ন ভিন্ন গল্প। কোরবানির গল্পের এর পরবর্তীতে যে চরিত্রটা রয়েছে সেই চরিত্রটার নাম হচ্ছে রাখাল বালক। কোরবানির যে গ্রুপটা যায় গরু কেনার জন্য, সেই গ্রুপে একজন এমন থাকবে যে হচ্ছে গিয়ে কোরবানির হাট থেকে বাসা পর্যন্ত গরুকে নিয়ে আসবে। এখন তো অনেক ফ্যাসিলিটি আছে, ট্রাক আছে গরু নিয়ে আসার জন্য। কিন্তু বিশেষ করে ৯০ কিংবা ২০০০ দশকে আমরা আসলে হাট থেকে গরুকে নিয়ে হাঁটিয়ে নিয়ে আসতাম। তো সবাই কিন্তু আসতো না। দেখা যেত হয়তোবা মাঝে হচ্ছে গরুর সাথে যারা রয়েছেন মালিকরা আছে উনারা আসতো। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদেরকে নিয়ে আসতে হতো। সো এইখানে একটা মানুষকে ওভার এক্সাইটেড পাওয়া যেত যে সে গরু নিয়ে আসবে বাসা পর্যন্ত। সে যেন মনে হয় যে একদম রাখাল বালক, যে তার নিত্য নৈমিত্তিক গরু লালন পালন করে সে অভ্যস্ত। এবং সে যে শুধুমাত্র গরুর হাট থেকে বাসা পর্যন্ত গরুকে নিয়ে আসবে তা নয়। ঈদের আগ পর্যন্ত গরুর যাবতীয় তদারকি, গরুকে খাবার দেওয়া, গরুকে গোসল করানো সবকিছু সে মনের আনন্দে করে ফেলে। তাই সেই বালক মাঝে হচ্ছে গিয়ে বিভিন্ন মানে মাঠ যে রয়েছে, ধানের ক্ষেত যে রয়েছে সেখান থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে, গরুর জন্য বন নিয়ে আসে। এভাবে বিভিন্নভাবে সেই গরুগুলোকে সমাদর করে। এই ২-৩ দিনের জন্য সে পুরো দুস্তর হয়ে যায় একজন রাখাল বালক এবং এমন একটা ক্যারেক্টার অবশ্যই আমাদের সবার বাড়িতেই রয়েছে। আরেকটা মজার জিনিস তাকে নিয়ে না বললেই না। তার কিন্তু গরুকে ভয় করে না। আমরা অনেকেই গরুর সামনে যেতে ভয় পাই যেহেতু গরুর শিং রয়েছে। অনেক গরু অনেক রাগী হয়। সে কিভাবে জানি গরুর সাথে একটা হৃদ্যতা করে ফেলে। একেবারে টিপিক্যাল যে রাখাল বালক যেরকম, সেরকম একটা রাখাল বালক কিন্তু পাওয়া যায় আমাদের ঈদের সময় প্রত্যেকের বাড়িতে। এর পরবর্তীতে যেই ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারের আবির্ভাব হয় ঈদের দিন। আমরা ঈদের দিন সবাই হয়ে যাই একদিনের কসাই। কিন্তু আমরা একদিনের কসাই হলেও আমরা আসলে খুব লুব লেভেলে আমাদের হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়। তাই অল্প মাংস কাটাকাটিতেই আমাদের সীমাবদ্ধতা থাকে। কিন্তু কেউ তার ভেতরের যে ট্যালেন্ট কসাই হওয়ার, ওইটা এমনভাবে বের হয়ে আসে যে তাকে দেখলে মনে হয় না, সে তো আসলে প্রফেশনাল কসাই। তার তো আসলে এজ এ প্রফেশন কসাই হওয়ারই কথা ছিল। সে একেবারে জুম্মন কসাই হয়ে যায়। এবং সে ১ম থেকে শেষ পর্যন্ত গরু কাটাকাটি, হাড্ডি কাটাকাটি এবং গরু বাটাবাটিতে এমনভাবে নিজেকে মেলে ধরে, সে হয়ে যায় একদিনের কসাই এবং খুব এক্সপার্ট একটা কসাই। এবং প্রত্যেক বাড়িতেই এরকম ১-২ জন রয়েছে। হ্যাঁ, এটা বলা বাহুল্য, তার এই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এর পর সন্ধ্যার পরে তার হাতে পায়ে ব্যথা চলে আসে। অনেককে অবশ্য পেইনকিলারও দিতে হয় এই ব্যথা নিরসনের জন্য। এই হচ্ছে আরেকটা খুবই স্পেশাল ক্যারেক্টার, একদিনের কসাই। আমাদের এই কোরবানির গল্পের যে সর্বশেষ চরিত্রটি রয়েছে সেটি আর কিছুই নয়, সেটি সবচেয়ে মনে হয় সহজ চরিত্র এই সবগুলো চরিত্রের মধ্যে। সেটি হচ্ছে ডেলিভারি বয়। আমাদের কোরবানির সর্বকিছু শেষ হওয়ার পর
সব মাংস বন্টন করার পর যেই কাজটি বাকি থাকে সেটি হচ্ছে আত্মীয়-স্বজনের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া। তো এই কাজটি সম্পন্ন করার জন্য যে মানুষটার আবির্ভাব ঘটে সে হচ্ছে আমাদের পার্সোনাল ডেলিভারি বয়। তাকে অনেক জায়গায় যেতে হয় মাংস নিয়ে। সে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে মাংস দিয়ে আসতে হয়। এবং এই কাজটি সে যে অনেকটা হাসি মুখে করে ব্যাপারটা তা নয়। অনেকেই এই কাজটাকে অনেক বোর ফিল করে যে সবার বাড়িতে আবার সন্ধ্যার পরে যাওয়া। কিন্তু কিছু করার নেই। তার উপর এই কাজটি অনেকটা চাপিয়ে দেওয়া হয় এবং এই কাজটি চাপানো হয় সেই মানুষটার ঘাড়ে যেই মানুষটা কোরবানি ঈদের দিন অন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করে না। তাই দিন শেষে তাকে ধরিয়ে দেওয়া হয় যে, "তুমি তো আজকে সারাদিন কোনো কাজ করো নাই। যাও, তুমি এখন মাংসগুলা ডেলিভারি করে দিয়ে আসো।" এইভাবেই ভিন্ন ক্যারেক্টারের ভিন্ন চরিত্রে আমাদের যে কোরবানিটা রয়েছে, সেই কোরবানিটা সম্পন্ন হয়। কোরবানি ঈদ এমনভাবে আমাদের শেষ হয়। প্রতি বছরই তো আমরা কোরবানি করি। পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহর উসিলায় আমরা কোরবানি দেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যার উদ্দেশ্যে এই কোরবানি, তার কাছে কিন্তু এই কোরবানির রক্ত, মাংস কোনো কিছুই পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? পৌঁছায় আমাদের নিয়ত। তাই আসুন না আমরা এই বোবা প্রাণীটার কোরবানির পাশাপাশি এমন একটা নিয়ত করি যে নিজের মাঝখানে যে রিপুগুলো রয়েছে সেই রিপু থেকে কোনো একটা সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানি করি। তাহলেই মনে হয় কোরবানির যে মেইন উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা একেবারে সম্পন্ন হবে। আমাদের আশেপাশে অবস্থা খুব একটা স্থির নয়। মানুষে রেষারেষি, মানুষে কোন্দল, একে অন্যকে খুব একটা ভালো চোখে আমরা দেখি না। এই সবকিছু বাদ দিয়ে আসুন একে অন্যের উদ্দেশ্যে সহযোগিতা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। ভালোবাসা দিয়ে এক নতুন পৃথিবী করি। তাহলেই হয়তোবা এই যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এর মূল কথার যথাযথ প্রয়োগ হবে। সবাই ভালো থাকবেন। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট অথবা শেয়ারের মাধ্যমে। আপনাদের কোরবানির গল্পগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসছে কোরবানি ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।